আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর আমিও অনেক ভালো আছি। তারপর আপনাদের সকলের পছন্দের কাজল রেখা উপন্যাসের আজ আমি ২য় পর্ব পাঠ করব। এই উপন্যাসটির লেখক হচ্ছে নাফিস হাসান ফাহিম, আর এটার কণ্ঠে আমি আছি আপনাদের সাথে ফাহিমা ইসলাম রাশা। তারপরে চলুন দেরি না করে আপনাদেরকে ২য় পাঠটা আমি রিভিউ দিয়ে দিই। ঝিনাইদহ শহরটি শান্ত, সুনিবিড়। মেডিকেল ইনস্টিটিউটের বিশাল লাল ইটের ভবন, ল্যাবরেটরি আর অ্যানাটমি ফিজিওলজির জটিল পড়াশোনায় নাফিসের দিনগুলো দ্রুত কাটতে লাগলো। সেখানে তার রুমমেট হলো মাহিন, এক হাস্যোজ্জ্বল ও সৎ তরুণ। মাহিনের সাথে নাফিসের বন্ধুত্ব জমে উঠতে খুব বেশি সময় লাগেনি। মেডিকেলের পড়া সহজ নয়। রেডিওলজি, এক্স-রে, প্রসিডিউটর এবং ডার্করুমের কাজ, হাড়ের গঠন আর মানবদেহের জটিল মেকানিজম বুঝতে বুঝতে নাফিজের দিনের অধিকাংশ সময় কেটে যেত। তবু ক্লাস শেষ যখন সন্ধ্যা নেমে আসতো, যখন মেসের ছোট্ট ঘরের জানালা দিয়ে ঠান্ডা বাতাস ঢুকতো, নাফিস তখন বড্ড একা হয়ে পড়তো। তার মন পড়ে থাকতো নিঃশহর তার পুরনো বন্ধুদের মেলাতে। মাস ৩ পর ইয়ার ফাইনালের আগে ছোট্ট এক সপ্তাহের ছুটি পেল নাফিস। ব্যাগটা গুছিয়ে সে সোজা চলে এলো তার চেনা শহরের পরম মমতার নীড়ে। বাড়ি এসে একদিন বিশ্রাম নিয়ে পরের দিন সে ছুটে গেল পুরনো সরকারি কলেজে। সেখানে তার শৈশবের সবচেয়ে কাছের বন্ধু আকাশ অপেক্ষা করছিল। সরকারি কলেজের বটতলার বেঞ্চে বসে দুই বন্ধু কতদিন পর মুখোমুখি হলো। চা, সিগারেট, ধোঁয়া, পুরনো স্মৃতি, রমন্থ আর উচ্চ স্তরে হাসাহাসিতে কেটে যাচ্ছিল সময়। আকাশে তখন বিকেলের লালচে আলোর ছড়ানো। ঠিক তখনই কলেজের প্রধান ফটক দিয়ে ভেতরে প্রবেশ করলো একটি মেয়ে। পরনে অত্যন্ত সাধারণ এক হালকা নীল রঙের সালোয়ার কামিজ, হাতে কিছু মোটা বই আর কানে সাদা রঙের ইয়ারফোন। মেয়েটি হাঁটছিল পরম শান্ত ভঙ্গিতে, যেন চারপাশের কোলাহল তাকে স্পর্শ করছে না। নাফিসের কথা হঠাৎ মাঝপথে আটকে গেল। সে এক দৃষ্টিতে তাকিয়ে রইল মেয়েটির দিকে। নাফিস জীবনে কখনো কোনো মেয়ের দিকে এভাবে দ্বিতীয়বার তাকায়নি, কিন্তু এই মেয়েটির মাঝে কি যেন এক অদ্ভুত সম্মোহন ছিল। বিশেষ করে তার চোখ দুটো, কাজল টানা, সুগভীর এবং কিছুটা বিষাদময় সে চোখ। নাফিজের মনে হলো এই পৃথিবীতে যত কবি আজ পর্যন্ত কবিতা লিখেছেন, তাদের সমস্ত কবিতার শব্দ আর ছন্দ যেন ব্যর্থ হয়ে এই মেয়ের চোখে মরিতে এসেছে, আশ্রয় নিয়েছে। চোখ দুটো যেন আস্ত একটা উপন্যাস, যেখানে হাজারো অদেখা অনুভূতির গল্প লেখা আছে। নাফিস মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে রইল। তার বুকটা হঠাৎ অচেনা এক স্পন্দে কেঁপে উঠল। নাফিস আকাশের হাতটা শক্ত করে ধরে নিচু গলায় বলল, আকাশ, ওই মেয়েটি কে রে? ও কোন ইয়ারে পড়ে? আকাশ নাফিসের দৃষ্টি অনুসরণ করে তাকালো। মেয়েটি তখন বটতলার পাশ দিয়ে হেঁটে কলেজের লাইব্রেরির দিকে চলে যাচ্ছে। আকাশ একটু মৃদু হেসে নাফিসের কাঁধে চাপড় দিয়ে বলল, ও, ওর কথা বলছিস? ও আমাদের কলেজেরই ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, নাম নাসিফা। নাসিফা শব্দের বাতাস কেটে নাসিফের কানে এসে পৌঁছাতেই সে যেন স্তব্ধ হয়ে গেল। সে বিষণ্ণ ভরা চোখে আকাশের দিকে তাকালো। তার নিজের নাম নাফিস, আর এই কাজল চোখের মেয়েটির নাম নাফিসা। জীবনের প্রথম অচেনা স্পন্দন, প্রথম হৃদয়ের তোলপাড়। আর যার জন্য এই তোলপাড়, তার নামটাও কি অদ্ভুত সুন্দরভাবে তার নিজের নামের সাথে
মিলে গেল। নাফিসের ঠোঁটের কোণে এক চিলতে অনাবিল সরল হাসি ফুটে উঠল। সে আকাশের দিকে তাকিয়ে বলল, নাফিসা নামটা ঠিক ওর চোখের মতোই সুন্দর, তাই না রে? আকাশ ঠাট্টা করে উঠে দাঁড়ালো। কি রে ভাই, ঝিনাইদহ গিয়ে ডাক্তারি পড়তে পড়তে তোর কি কবি কবি ভাব জাগলো নাকি? এক দেখাতেই কাইত। নাফিস কোনো জবাব দিল না। সে দূর থেকে হেঁটে যাওয়া নাফিসার পিছু নেওয়ার অবয়বটার দিকে তাকিয়ে রইল, যতক্ষণ না সে লাইব্রেরির দরজায় আড়ালে হারিয়ে গেল। নাফিস মনে মনে হাসল। সে জানতো সে একজন সাধারণ মধ্যবিত্ত ছেলে। প্রেমের রঙিন ফাগুন ওড়ানোর মতো সুযোগ বা সময় তার নেই, কিন্তু এই ভালো লাগাটা যে তার হৃদয়ের এক কোণে ছোট্ট এক প্রদীপের মতো জ্বলে উঠল। সে আকাশ অত্যন্ত গম্ভীর ও অনুযোগের স্বর মিলিয়ে বলল, বন্ধু, কালই আমাদের আবার ঝিনাইদহ ফিরে যেতে হবে। সামনে আমার রেডিওগ্রাফিক প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা। কিন্তু আমাকে কথা দে, নাফিসা কেমন আছে? ও প্রতিদিন কলেজে আসে কি না, ওর সব খোঁজ খবর তুই আমাকে নিয়মিত দিবি। আকাশ নাফিসের গম্ভীর মুখের দিকে তাকিয়ে হেসে বলল, আচ্ছা বাবা, ঠিক আছে, তুই শান্তিতে পড়ালেখা কর। তোর কাজল চোখের সুন্দরীর খবর পাঠানোর দায়িত্ব আমার। পরের দিন ভোরে বাতাসে উঠে ঝিনাইদহ ফিরে এলো। নাফিস, কিন্তু সে সাথে করে নিয়ে এলো এক বিশাল হৃদয়ের বোঝা, একতরফা এক ভালো লাগার মায়াবী যন্ত্রণা। ঝিনাইদহের ফিরে আসার পর নাফিজের দিন পঞ্জিকা যেন পুরোপুরি বদলে গেল। ল্যাবরেটরি, ডার্ক রুম, এক্স-রে মেশিনের শব্দ আর কলকালের অ্যানাটমি ক্লাসের মাঝেও তার মনের ভিতর বাজতে থাকতো একটি নাম, নাফিসা। পড়াশোনায় নাফিসা সবসময় দায়িত্বশীল ছিল। সে দিনের বেলায় কঠোর পরিশ্রম করে ক্লাস ও প্র্যাকটিক্যাল শেষ করত, কিন্তু রাত নামলেই হোস্টেলের সেই ছোট্ট 420 নম্বর ঘরটিতে অন্য এক নাফিসের জন্ম হতো। ঘরের সবাই যখন ঘুমিয়ে পড়ত, নাফিস তখন টেবিল ল্যাম্পের আবছা আলো জ্বালিয়ে বসতো। ড্রাই থেকে বের করত একখণ্ড নীল রঙের ডায়েরি। যে ছেলেটির জীবনে কখনো কোনো সাহিত্য বই ছুঁয়ে দেখেনি, সেই নাফিসের কলমের ডগা থেকে এক রূপকের মতো ঝলসে ঝরতে লাগলো পংরিক্ত পর পংক্তি। যে ডায়েরির পাতায় লিখত, তুমি হয়তো কোনোদিন জানবে না নাফিসা, এই বিষাদময় শহরে এক কোণে বসে এক তরুণ প্রতিদিন তার কঙ্কাল আর এক্স-রে ফিলের মাঝেও তোমার কাজল চোখের রেখা খোঁজে। তোমাকে ছোঁয়ার অধিকার আমার নেই, তোমাকে পাওয়ার দাবি আমার নেই, কিন্তু দূর থেকে তোমাকে ভালোবেসে যাওয়ার এই একতরফা অধিকারটুকু পৃথিবীর কোনো নিয়মই আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। তার রুমমেট মাহিন রাতে প্রায় ঘুম ভেঙে দেখতো নাফিস স্তব্ধ হয়ে ডায়েরির দিকে তাকিয়ে আছে। মাহিন একদিন উঠে এসে নাফিসার পিঠে হাত রেখে বলল, কি রে নাফিস, প্রতিদিন গভীর রাত পর্যন্ত তুই কি লিখিস বলতো? তোর চোখে আমি এত বিষাদ কেন দেখি? নাফিস চট করে ডায়েরিটা বন্ধ করে এক চিলতে ফিকে হেসে বলল, কিছু না রে মাহিন, কিছু মানুষ থাকে না যাদের বাস্তবে পাওয়ার কোনো সুযোগ থাকে না, অথচ কল্পনায় তাদের সাথে পুরো জীবন কাটিয়ে দেওয়া যায়। ওইটা তেমনই কিছু। মাহিন দীর্ঘশ্বাস ফেলে বলল, একতরফা প্রেমে বড্ড কষ্ট রে নাফিস।
তুই নিজেকে শেষ করে ফেলছিস। নাফিস উত্তর দিত না। সে জানালা দিয়ে বাহিরে অন্ধকারের দিকে তাকিয়ে থাকতো। কল্পনায় সে নাফিসার হাত ধরে হেঁটে যেত তাদের শহরে কোনো নির্জন মেহগনি গাছের তলা দিয়ে, কৃষ্ণচূড়ার ঝরে পড়া লাল পাপড়ির উপর দিয়ে। কিন্তু সে জানতো এই কল্পনা শুধু তার নিজস্ব এক রাজ্য, যার কোনো বাস্তব অস্তিত্বই নেই।